কোনো নারীর জীবনই খুব সহজ না। সংকটগুলো আসলে তৈরি হয় নিজের জীবনের ভোগান্তি থেকে। এমন অনেক নারীকে দেখেছি যে যারা ভীষণ রকম পুরুষতান্ত্রিক মানসিকতায় বিশ্বাসী। আমার অভিজ্ঞতায় মনে হয় যে পুরুষতান্ত্রিকতায় বিশ্বাসী পুরুষের চাইতে পুরুষতান্ত্রিকতায় বিশ্বাসী নারী আরও একটু বেশি কঠিন। লীলামন্থন আমার নতুন সিনেমার নাম। পরিচালক জাহিদ হোসেন। জাহিদ হোসেনের পরিচালনায় এটি আমার প্রথম সিনেমা এবং শহীদুজ্জামান সেলিম আমার দীর্ঘদিনের সহকর্মী, তার সাথে এই প্রথম সিনেমাতে কাজ করলাম। আমার আরও একজন সহকর্মী ছিলেন ইমতিয়াজ পরশন। এই কাজটা করতে গিয়ে একটা মানে গল্পটা এমন যে এই বছরের শুরুর দিকে জাহিদ ভাই আমাকে দুটো গল্প পাঠান, দুটো সিনেমার গল্প পাঠান। তো দুটো গল্পই খুবই ভালো, খুব সুন্দর দুটো গল্প। কিন্তু একটি গল্পে যে চরিত্রে তিনি আমাকে ভেবেছেন, আমি জাহিদ ভাইকে খুবই বিনয়ের সাথে বলেছি, জাহিদ ভাই এই চরিত্রটা আমি এখনই কাজ করতে চাই না, তবে লীলামন্থন যে গল্পটা সেই গল্প, এবং লীলামন্থনে আমার চরিত্রের নাম রাশিদা। রাশিদা চরিত্রটা আমার খুব পছন্দ হয়েছে, এটাতে আমি কাজ করব। তো এই পুরো আলোচনা এই বছরের শুরুর দিকে, জানুয়ারি বা ফেব্রুয়ারি এরকম সময়। তারপর আমার সাথে কন্ট্যাক্ট হলো, সাইনিং হলো, জাহিদ ভাই আমার বাসায় এসে আমরা চুক্তিবদ্ধ হলাম। তারপর আমাদের সিনেমাটা শুটিং হবার কথা ছিল আসলে এই বছরের অগাস্টে। তো দেশের পরিস্থিতির কারণে একটু বিলম্ব হলো, যেহেতু ঢাকার বাইরে শুটিং এবং একটা বড় টিম, সিনেমার শুটিং মানে প্রায় 40-50 জনের একটা বড় টিম যাবে। তো সার্বিক পরিস্থিতি বা ঢাকার বাইরে নিরাপত্তা, সে সমস্ত চিন্তা করে শেষ পর্যন্ত এই নভেম্বরে আমরা কাজটা করলাম। নভেম্বরের 8 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত টানা শুটিং হয়েছে গাজীপুর, কালীগঞ্জ, পুবাইল, ঢাকার আশেপাশে। আমি এর আগে যতগুলো সিনেমাতে কাজ করেছি প্রতিটিতে আমার পরিচালক এবং সহকর্মীরা সকলেই হচ্ছেন থিয়েটার, নাটক, এই ব্যাকগ্রাউন্ডের মানুষ। কিন্তু এই টিমটা মানে আমার পরিচালক এবং টিমের এরা মূলত মূলধারার সিনেমার টিম আর কি। যেটা হয়েছে এটা আমি এই জন্য বললাম যে আমরা থিয়েটার ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমরা যারা বা নাটকের, আমাদের কাজ করবার ধরনটা হচ্ছে যে একটি ছবির দৃশ্য যত বড়ই হোক, 1 পাতা 2 পাতা 5 পাতা, মানে শিল্পীদের পুরো সংলাপ মুখস্থ থাকে, তারপর অ্যাকশন কাট আমরা সবাই অভিনয় করি। বা থিয়েটারে হচ্ছে তো পুরো নাটক মুখস্থ থাকে, শুধু নিজের সংলাপ না, সকল সহকর্মীর সংলাপ সকল সহকর্মী জানে, মঞ্চে যারা কাজ করে সবারটা সবাই জানে, এরকম দিনের পর দিন রিহার্সেল করি আমরা। কিন্তু মূলধারার থিয়েটার, মূলধারা বলতে আমি এফডিসি ধারণাটা বোঝাতে চাইছি, যে ওখানকার কাজ করবার ফরম্যাট হচ্ছে কোনো সংলাপ মুখস্থ করতে হয় না এবং প্রম্পট করে পাশে থেকে। আমি তো এভাবে কাজ করে অভ্যস্ত না। প্রথম 2-3 দিন আমার ভীষণ অসুবিধা হচ্ছিল, মানে ভীষণ। ডিরেক্টর অ্যাকশন বললেন, তারপরে আমাদের সেটের পাশেই রান্নাঘরে সবাই গল্প করছে, কথা বলছে, হাসছে, ফোন আসছে, এবং শটের মাঝখানে স্টিল ফটোগ্রাফার শাট ক্লিক করছে। আমি কাজই করতে পারছি না, ভীষণ ইমোশনাল দৃশ্য, খুব সিরিয়াস সব দৃশ্য, কিন্তু এরকম মাঝে সব আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে বারবার। তো একটা পর্যায়ে আমি সেলিম ভাইকে বললাম, সেলিম ভাই আমি তো কাজই করতে পারছি না, এবং আমি খুবই হতাশ হয়ে গিয়েছিলাম প্রথম 2 দিন যে আমার কাজ একদম ভালো হচ্ছে না। তারপর সেলিম ভাই আমাকে বললেন যে রুনা, এটা তো ওদের ফরম্যাট, তুমি যখন একজন পেশাদার অভিনেতা হবে তখন তোমাকে যখন যে মাধ্যমে কাজ করবে সেই মাধ্যমের ফরম্যাটে কাজ করবার অভ্যস্ততাটা অর্জন করতে হবে। এই গল্পটা আমি এই জন্য বললাম যে আমি ভীষণ কৃতজ্ঞ সেলিম ভাইয়ের প্রতি, এত সহযোগিতা করেছেন তিনি আমাকে। এবং আমি সেলিম ভাইকে শুটিংয়ে বলেছি যে আমার জীবনে প্রথম ধারাবাহিক করেছিলাম সেলিম ভাইয়ের সাথে,
এনটিভির একটি ধারাবাহিক, সৌমিয়াপুর পরিচালনায়। তো তারপর আমরা অনেক একক নাটক, ধারাবাহিক নাটক, অনেক কাজ করেছি একসাথে, এবং অনেক রকম চরিত্রে আমরা কাজ করেছি। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, বাবা মেয়ে। আবু হায়াত মাহমুদের একটা নাটক করেছিলাম প্রিয় প্রতিবেশী, সেটাতে আমরা বাবা মেয়ে ছিলাম। তো এত কাজ করবার পর আমি সেলিম ভাই, আমি তো আসলে আপনাদের চোখের সামনেই আমার কর্মজীবন শুরু, একেবারে শিশুকাল থেকে, মানে কর্মের শুরুকাল থেকে এই পর্যন্ত আমি একজন নতুন শহীদুজ্জামান সেলিমকে চিনলাম। মানে তার সহশিল্পীর প্রতি এতটা সহযোগিতা পরায়ণ। আমি বলেছিলাম, সেলিম ভাই আমি একদমই কাজ করতে পারছি না, আমার এত অসুবিধা হচ্ছে, আমি না আসলে এটা বলে বোঝাতে পারবো না যে আমার কি পরিমাণ অসুবিধা হয়েছিল। যে শর্ট অ্যাকশন বলছে আর আশেপাশে নানা আওয়াজ আসছে, এবং পরিচালকের সাথে একটা পর্যায়ে গিয়ে আমার রীতিমতো তর্কই বেঁধে গেল। মানে আমার পরিচালক জাহিদ হোসেন, তিনি নিতান্ত ভদ্রলোক, অমায়িক, ভালো মানুষ বলে তিনি কিছু বলেননি আমাকে। তো তিনি বরং বলছিলেন যে আচ্ছা ঠিক আছে, আমি আমার স্টিল ফটোগ্রাফারকে বলে দেব, আর কোনো আওয়াজ করবে না, কেউ কোনো আওয়াজ করবে না। সেলিম বলল যে না, যেভাবে চলছে এভাবে চলবে, ও অভিনেতা, ওকে অভ্যস্ত হতে হবে। তো এই গল্পটা বলবার কারণ হচ্ছে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা আমার সহকর্মীর প্রতি, সহশিল্পীর প্রতি, আমার পুরো টিমের প্রতি। শহীদুজ্জামান সেলিমের সাথে অনেক কাজ করা হয়েছে, বিশেষ করে রিসেন্ট টাইমে ফ্যামিলি ক্রাইসিসটাতে আপনাদের জুটিও খুব জনপ্রিয়, মানে হাজব্যান্ড ওয়াইফের চরিত্র করেছেন। এখানে আপনাদের ক্যারেক্টার কেমন যাচ্ছে? সেলিম ভাইয়ের সাথে আমার, আমি যদি ভুল না করে থাকি, সবচাইতে জনপ্রিয় নাটকটার নাম হচ্ছে ফ্যামিলি ক্রাইসিস। এটিও এনটিভির একটি নাটক, পরিচালক মুস্তফা কামাল রাজ, এবং আমার অভিনয় জীবনের সবচাইতে জনপ্রিয় ধারাবাহিকের একটি বললেও আমার মনে হয় না ভুল বলা হবে। দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি, শর্মিলা আন্টি, শহীদুজ্জামান সেলিম, আরও যারা ছিলেন সকলে, মনিরা মিঠু। সেই কাজটাতে না একটা আমার চরিত্রটা খুব একেবারেই শহরের মধ্যবিত্ত পরিবারের একজন মানে গৃহবধূ, যে তার স্বামীর প্রতি, শাশুড়ির প্রতি, পরিবারের অন্য সদস্যদের প্রতি খুব কি বলবো, আন্তরিক, ভালোবাসাপূর্ণ, এরকম মানে একটা চরিত্র সালমা। আর এবং দর্শকরা ভীষণ রকম ভালোবেসেছিলেন সালমা এবং খলিলকে। ফ্যামিলি ক্রাইসিসে সেলিম ভাইয়ের চরিত্রটির নাম ছিল খলিল। আর লীলামন্থনে মজার বিষয় হচ্ছে, লীলামন্থনে আমরা স্বামী স্ত্রী, এবং একেবারেই পুরো গল্প বলতে চাই না, শুধু বলবো যে ফ্যামিলি ক্রাইসিসের খলিল এবং সালমা যেমন মানুষ, লীলামন্থনের রাশিদা এবং কেরামত, তারা দুজন একেবারেই ভিন্ন রকম দুটো মানুষ, ভিন্ন সামাজিক অবস্থানের মানুষ, ভিন্ন মানসিকতার মানুষ। হ্যাঁ, লীলামন্থন বেসিক্যালি কোন জনরার ছবি, এবং মানে কেন আপনি ছবিটাকে মানে দুটো ছবির মধ্যে বেছে নিলেন? গল্প, চরিত্র। লীলামন্থন গল্পটা মৌলিক গল্প, ভীষণ সুন্দর গল্প, অসততা এবং অসততার পরাজয়, সততার জয়। সামাজিক অবস্থানটা ধরো একটা বাংলাদেশের গ্রামের যেমন পরিবার হয় তেমন সাধারণ, মানে গ্রামের উচ্চবিত্ত না, গ্রামের স্বাভাবিক পরিবারগুলো যেমন হয় সেরকম, অতি দরিদ্রও না, তাদের আর্থিক অসচ্ছলতা নেই। মানে রাশিদা একজন গৃহবধূ, রাশিদা কাউকে বিশ্বাস করলে কতটা ভালোবাসতে পারে, ভরসা করতে পারে, এবং যখন সেই বিশ্বাসটা ভেঙে যায় তখন কতটা ভয়ঙ্কর হতে পারে। এই যে একটা খুব সাধারণ সরল মেয়ের খুব বিপরীত দুটো রূপ, মানে একই মানুষ যখন সত্যের মধ্যে সুন্দর, সেই মানুষটার সাথে যখন ভীষণ অসত্য এবং অন্যায় হয়, তখন সেই মানুষটার প্রতিবাদের ভাষা কেমন হতে পারে, এটা আমাকে খুব আকৃষ্ট করেছে। যে মানুষ আদতে প্রতিবাদ করবার ব্যাপারটা না অবস্থানের বিষয় না, প্রতিবাদ করবার ব্যাপারটা হচ্ছে মানুষের মানসিকতার বিষয়।
মানে যারা সত্যতে খুশি হয়, মিথ্যাতে অসুবিধা হয়, সেজন্য এমন নয় যে সেই মানুষটিকে খুব শিক্ষিত, খুব উচ্চবিত্ত, খুব উচ্চ অবস্থানের হতে হবে। একেবারে অশিক্ষিত সাধারণ মানুষ, কিন্তু মাথাটা, মেরুদণ্ডটা, বিশ্বাসটা, রাশিদা সেরকম একজন মানুষ। লীলাবন্তরা দুটো দিক বললেন, যে একটা নারীর দুই দিক কিভাবে ফুটে ওঠে, কোন মানে সফট জায়গাটা পুল অফ করতে বেশি কঠিন লেগেছে, নাকি ওই এক্সট্রিম যখন সে যায় ওই কাজটা করতে আপনার বেশি চ্যালেঞ্জিং লেগেছে? না, সত্যি বলতে সফট জায়গাটাই আমার কঠিন লেগেছে, কারণ প্রথম যেহেতু একটু সহজ অংশের কাজটা প্রথম দিকে হচ্ছিল, এবং প্রথম দিকে আমার অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছিল। আমি বারবারই বলছি যে অ্যাকশন বলছে, পাশে আওয়াজ হচ্ছে, কথা হচ্ছে, আমি বারবার নয়েজ না, মানে ওদের ফরম্যাটের সিস্টেম হচ্ছে যে অ্যাকশন, ধরো আমি এখন সংলাপ বলবো, হ্যাঁ, পাশ থেকে যে প্রম্পট করছে ও ডায়লগই বলছে, কিন্তু হ্যাঁ, কিন্তু আমাকে তো ডায়লগ বলবার দরকার নেই, আমি তো মুখস্থ, তো ওই যে ও বারবার বলছে, এতে করে হচ্ছে কি আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। হ্যাঁ, অথবা একটা শটে ডিরেক্টর আমাকে ডিরেকশন দিচ্ছে যে আপনি এবার একটু, জাহিদ ভাই চলে গেছে, আপনি একটু দরজার দিকে তাকান। তো এটা শুনেই এটা আপনার বলতে হবে কেন, আমি তো তাকাবই। কিন্তু হয় কি, যারা ফিল্মের অভিনেতা ওরা ওইটা শুনে তাকায়, আর আমার কথা হচ্ছে যে আমি তো তাকাবই, আমি তো জানি এটা, মানে আমরা তো নাটকে এভাবে কাজ করে অভ্যস্ত না। আমি বোঝাতে পেরেছি জিনিসটা, এটা আমার হ্যাঁ প্রসেস, হ্যাঁ, সেটাতে খুব অসুবিধা হচ্ছিল। তো তারপর যে অংশটা খুব কি বলবো, সিনেমার ভাষায় একটু ক্লাইম্যাক্স বলা হয়, সেই অংশটাতে যেতে যেতে আমি মোটামুটি ধাতস্থ হয়ে গেলাম। আমার পরিচালক, হ্যাঁ, তারপর কাজটা শেষ হলো। রুনা খানের সাথে রাশেদার কি কোনো মিল খুঁজে পেলেন কোনো দিক থেকে সামহাউ? আমার কাছে মনে হয় অবস্থান আলাদা হলেও আমাদের দেশের সকল নারী কোনো না কোনো জায়গায় গিয়ে একটা সূত্রে গাঁথা, একেবারে উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত, সর্বোচ্চ শিক্ষিত থেকে অশিক্ষিত, সকল নারী একটা সূত্রে গাঁথা, যে তাদেরকে কোনো না কোনোভাবে তাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে একটা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। কোনো নারীর জীবনই খুব সহজ না আসলে। আমরা সংগ্রামটার জন্য কি পুরুষরা কতটা জড়িত বা দায়ী বলে আপনি মনে করেন? কারণ অনেকে তো সরাসরি পুরুষদেরকে দায়ী করে, আপনার মানসিকতা কি? পুরুষতান্ত্রিকতাটা আসলে হচ্ছে কি, ডমিনেট করা, মানে কে আধিপত্য বিস্তার করবে, কে বেশি শক্তিশালী। আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতাতে আমি এমন বহু পুরুষ মানুষকে দেখেছি যারা ভীষণ রকমভাবে মানবতাবাদী। সেটা আমার ছোটবেলায় পাশের স্কুলের বন্ধু, আমার পাড়ার বন্ধু, আমি যখন অভিনয় কর্মী হিসেবে থিয়েটার শুরু করি সে সময়কার আমার থিয়েটারের বন্ধুরা, বা আমার কর্মক্ষেত্রে পরবর্তীতে টেলিভিশনে আমার পুরুষ সহকর্মীরা, বা আমার ব্যক্তি জীবনে আমার স্বামী, আমার স্বামীর বন্ধুরা, বা আমার এখন যারা বন্ধু, তারা, আমি প্রচুর মানুষকে, বা সাংবাদিকদের মধ্যে আমার সহকর্মী যারা আছে, আমি বলতে চাইছি এই জার্নিটা বললাম যে আমার জীবনের জার্নি এই তো চলেছে, এর মধ্যে আমি অনেক 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 পুরুষকে পেয়েছি বিভিন্ন বয়সের, যারা ভীষণ রকম মানবিক, মানবতাবাদী, এবং নারীবাদী শব্দটা আমি বলবো না, আমি বলবো মানবতাবাদী, মানে মানুষের প্রতি। আবার এমন অনেক নারীকে দেখেছি যে যারা ভীষণ রকম পুরুষতান্ত্রিক মানসিকতায় বিশ্বাসী। আমার অভিজ্ঞতায় মনে হয় যে পুরুষতান্ত্রিকতায় বিশ্বাসী পুরুষের চাইতে পুরুষতান্ত্রিকতায় বিশ্বাসী নারী আরো একটু বেশি কঠিন। সেটা কেমন, মানে পুরুষতান্ত্রিক নারী কেমন? মানুষের আসলে আমার মনে হয় এটা আস্তে আস্তে বড় হতে হতে একটু পড়তে গিয়ে বুঝেছি যে আমাদের সংকটগুলো আসলে তৈরি হয় নিজের জীবনের ভোগান্তি থেকে। আমাদের পরশ্রী কাতরতা, আমাদের ঈর্ষা, অন্যকে অসম্মান করবার প্রবণতা, যে মানুষের আসলে নিজের জীবনে ভোগান্তি, ক্রাইসিস, স্ট্রাগল অনেক বেশি, হয়তো সামাজিক জীবন, মানে পারিবারিক জীবনে ভীষণ অসুখী,
কিন্তু সমাজকে দেখাতে হচ্ছে যে আমি সুখী। তো এরকম নারীরা একটা সময় অন্য নারীর প্রতি আরও আরও অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে, আরও বেশি অসম্মানজনক হয়ে ওঠে। ওটা বেশ মুশকিল আমার মনে হয় আমাদের এখানে।